এই মুহূর্তে রেখা পাত্র বসিরহাটের প্রার্থী রেখা পাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখার্জি বিশিষ্ট সাংবাদিক, রয়েছেন শান্তরূপ দে চিকিৎসক, রয়েছেন ডক্টর শারদত্ত মুখার্জি চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র। প্রত্যেককে স্বাগত। রেখা পাত্র, আপনাদের একটা বারবার আপনাদের বিরুদ্ধে একটা প্রচার চালানো হচ্ছে, এতদিন ধরে আপনার বিরুদ্ধে এটা ছিল, এখন নবতম সংযোজন ডায়মন্ড হারবারে বিজেপির যিনি প্রার্থী অভিজিৎ দাস ববি, যে অভিজিৎ দাস ববি কে, একে তো চিনি না, রেখা পাত্রকে একে তো চিনি না। রেখা পাত্র মিথ্যা কথা বলেছে, রেখা পাত্র মুখ ঢেকে বিভিন্ন মিথ্যা মামলা করেছে, এই বোতল নিয়ে বসে আছে, সিগারেট ধরিয়েছে, এই করেছে ওই করেছে, মানে এগুলো কেন তৃণমূল কংগ্রেস করছে রেখাদি? অত্যাচারের নিজে পঙ্গ হতে চলেছিলেন এই রেখা পাত্র আজকে নির্যাতিত। এই রেখা পাত্র উপরে যে নির্যাতন হয়েছে সেটা কিন্তু তৃণমূল থেকে দেখছে না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী দেখছে না। কোনটা দেখছে? যে এরা কে, এই রেখা পাত্র, এই ববি, এরা কে আসলে, এরা কে? এরা নির্যাতিত, এরা নির্যাতিত। ওই জন্য এদের প্রাপ্য জায়গাটা বিজেপি বুঝিয়ে দিয়েছে। টিএমসি থেকে একটু সাহায্য করেনি, যেটা বিজেপি করেছে সেটা টিএমসি থেকে করেনি। ওনাদের এতদিন ধরে ভোট লুট করে এসেছিল, চুরি করে এসেছিল, এখন বুঝতে পেরেছে স্বাধীনভাবে বাঁচার সময় এসে গেছে, মানুষ স্বাধীনতা ফিরে পেতে চলেছে, এই জন্য ওনাদের গা জ্বালা করছে। এই জন্য ওনারা বারবার একই কথা বলে যাচ্ছেন। এখন এই রেখা পাত্রকে, এই অভিজিৎ দাকে, আচ্ছা এই মানুষগুলোর সাথে যে অত্যাচার হচ্ছে সেটা কি একবারও দেখছে মানুষ? ওনারা তো সেটা দেখছেন না, ওনারা দেখারই প্রয়োজন মনে করছেন না। ওনাদের আগে দেখা উচিত ছিল যে এই মানুষের গুলো কি কি অত্যাচার হয়েছে, এই মানুষগুলো কি কি অত্যাচার ফেস করেছে, এইগুলো তো দেখা উচিত ছিল ওনাদের। কেন দেখেননি কেন? মানে আপনি বলছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রেখা পাত্র হয়ে যাচ্ছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ দাস হয়ে যাচ্ছে, সে কারণে ভয়ের জায়গা তৈরি হচ্ছে বলছেন? অবশ্যই অবশ্যই। এতদিন তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী অভিষেক ওনারা পিসি ভাইপো মিলে যে প্ল্যান করেছিলেন সেই প্ল্যানে জল পড়ে গেছে, বুঝতে পারছেন তো? প্ল্যানে জল পড়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষের ওপরে যে শেখ শাহজাহান কিবোর্ডের ওরতে অ্যারেস্ট হয়েছে, সিবিআই হাতেও চলে গেছে। এখন পুরো গ্রামে সন্ত্রাসী ফেলিয়ে মানুষের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, দোকানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মানুষের মন্দিরের মধ্যে গিয়ে হিন্দু মুসলিমের গন্ডগোল ঝামেলা বাজিয়ে দিয়ে মহিলাদের উপরে আক্রমণ করে কি প্রমাণ করতে চাইছে? মানুষকে পিছিয়ে রাখবে, মানুষকে থামিয়ে রাখার জন্য? কখনো হবে না। মানুষ বুঝে গেছে, মানুষ জায়গাটা চিনে গেছে যে কোন জায়গায় কাকে নিয়ে আসলে কি হতে পারে। আর চোরকে চায় না, আর ডাকাতকে চায় না, আর মানুষের ইজ্জত লোটা এখানে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী রয়েছে অভিজিৎ দাস। অভিজিৎ দাসকে আপনি কিছু বলবেন? অভিজিৎ দা বলছেন যে ভোট করতে পারেনি, অভিজিৎ দাকে মারধর করা হয়েছে, ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছেন। রেখাদি, আপনাকে অভিজিৎ দা শুনছেন, কি বলবেন? দেখুন, উনি আজকে অত্যাচারিত হয়েছিলেন বলে ওনার মাকে হারিয়েছেন। উনি আজকে একটা পঙ্গ হতে চলেছিলেন। উনি এতদিন হসপিটালে ভর্তি ছিলেন। আজকে যদি এই জায়গায় যদি এই মানুষগুলোকে যদি বিজেপি থেকে যদি কোনো একটা স্থান দেওয়া হয় তাহলে অপরাধ কোথায় অপরাধ? আমি তো এটাই বুঝতে পারছি না। আমাদের সাথে অন্যায় হলে সেটা অন্যায় নয়। অ্যাকচুয়ালি রেখাদির এরিয়াতে যা অবস্থা, মানে আপনাদের মধ্যে যোগসূত্র কি একটাই, যে আপনারা প্রত্যেকে অত্যাচারিত, বঞ্চিত, এবং এবারের রাজনীতিটা বদলা নেওয়ার রাজনীতি, গণতন্ত্র অত্যাচারিত বঞ্চিত শুধু নয়, এখানে প্রশাসনের সহযোগিতায় টোটাল এরিয়াটাকে সন্ত্রাস প্রবণ এরিয়া করে তুলেছে এই দুই জায়গারই তৃণমূলের নেতা এবং কর্মীরা। আমি একবার নির্মাল্য মুখার্জি আপনার কাছে আসতে চাই। নির্মাল্যদা, এতক্ষণ আপনি শুনলেন দুজন, মানে কোথাও কি ওই মিলে সুর মেরা তুমহারার মতন কোথাও যোগসূত্রটা রেখা পাত্র এবং অভিজিৎ দাস, দেখুন এদের হারানোর কিছু নেই। আমি বারবার বলছি, জেতার জন্য এক একটা করে কনস্টিটুয়েন্সি আছে, আর এমন এক একজনের বিরুদ্ধে লড়াইটা লড়িয়ে দেওয়া হচ্ছে যেন একজন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রেখা পাত্র, আরেকজন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ দাস। সত্যি হয়তো বিশাল ডেভিড আর গলিয়াতের লড়াই। আমি যেটা বলছি একটু মন দিয়ে শুন, আমি বেশিক্ষণ নেবো না, 2 মিনিটের মধ্যে বলে দেবো।
প্রথম কথা হচ্ছে একটা জেনারেল ইমপ্রেশন, উনি ক্যান্ডিডেট হওয়াতে, অভিজিৎবাবু ক্যান্ডিডেট হওয়াতে একটা জেনারেল ইমপ্রেশন তৈরি হয়েছে যে বিজেপির একদম টপ লিডারশিপ একটা একনাথ শিন্ডে ফর্মুলা খেলছে। একনাথ শিন্ডে ফর্মুলাটা কি? যে একনাথ শিন্ডেকে দিয়ে যেরকম ভাঙা হয়েছে মহারাষ্ট্রে সমস্ত কিছু, এখানেও ঠিক তাই, কিংবা অজিত পাওয়ার ফর্মুলা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখে আগামী দিনে তৃণমূলটাকে ব্রেক করতে চাইছে বিজেপির টপ লিডারশিপ। এইটা একটা জেনারেল ইমপ্রেশন, ঠিক ভুল তার মধ্যে আমি যাচ্ছি না। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিটটা স্যাক্রিফাইস করে দেওয়া হলো, এটা এক। দ্বিতীয় যে গেমটা হচ্ছে ফর্মুলা, সেটাকে বলছে লেসার মর্টাল ফর্মুলা। লেসার মর্টাল ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যেগুলো শিওর সিট আছে, যেমন ধরুন ওনার সিট যেটা তৃণমূলের শিওর সিট, সেখানে একজন লেসার মর্টালকে দিয়ে দেওয়া। যেমন অভিজিৎ গাঙ্গুলি একটা সেফ সিট কাঁথিতে, এই তমলুকে, অভিজিৎ গাঙ্গুলি তমলুকে আছেন তো, আচ্ছা, সেই সিটে কাকে দিল? দেবাংশু ভট্টাচার্য। সুতরাং সেখানে একটা লেসার মর্টাল গেম খেলা হচ্ছে, যেরকম মমতা খেলেছেন একই রকমভাবে বিজেপি একটা লেসার মর্টাল গেম খেললেন ওনাকে ক্যান্ডিডেট করে। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, যে এবারের ভোটে 4টে বড় চমক আছে, তার মধ্যে 2টো নতুন চমক ইতিমধ্যে হলো। একটা হচ্ছে রেখা পাত্র, আর একটা হচ্ছেন অভিজিৎবাবু। এবং রেখা পাত্রর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, মানে সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে, ওখানে আরএসএসের একটা বাসা আছে। সুতরাং যেগুলো কঠিন জায়গা, আরএসএস কিন্তু সেই জায়গায় নিজের প্রশিক্ষিত স্বয়ংসেবকদের ছেড়ে দিচ্ছেন, কিংবা তাদেরকে সামনে নিয়ে এসে কাজ করানোর চেষ্টা করছেন, যে কাজগুলো বিজেপি করতে পারবে না। অভিজিৎবাবুকে এটাও ধারণা হচ্ছে অভিজিৎবাবু আরএসএসের সেই পবিত্র দায়িত্ব তুলে নিলেন এই কাজটা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ক্যান্ডিডেটের অ্যাগেনস্টে। যেমন রেখাপাত্রকে আনা হলো বসিরহাটে লড়াই করার জন্য এমন একজনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে, সে যাই হোক, কিন্তু মার্জিনটা তো এখানে হায়েস্ট ছিল, 3,50,000 মার্জিন, এখানেও 3,20,000 মার্জিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় রেকর্ড যেটা হয়েছে, প্রায় 2000 বুথের মধ্যে 2019-এ মাত্র 333টা বুথে 2,80,000 ভোটার, তার মধ্যে 2.5 লক্ষ ভোট পেয়েছিলেন। আপনি ভাবুন, 89% জাস্ট 300 বুথে। ঠিক। আর বাকি 1600 বুথে সমস্তটা তুলে নিয়েছিলেন, প্রায় 5 লক্ষ। তার মানে বুঝুন অভিজিৎবাবু যে অ্যালিগেশনটা দিচ্ছেন, মাসল পাওয়ারটা কোনখানে ব্যবহার করা। শুধু অভিজিৎবাবুই নয়, রেখাপাত্র, রেখাদি আপনি বারবার বলেছেন আপনাদের নাকি ভোট দিতে দেওয়া হয়নি, বারবার আপনারা এই অভিযোগ করেছেন। এবারও আপনি বসিরহাটের প্রার্থী, এবারও যদি ভোট না দিতে দেওয়া হয় আপনারা কি করবেন? আলটিমেটলি ভোট বাক্স অবধি যদি পৌঁছাতেই না পারে আপনার মায়েরা, আপনার বোনেরা, তাহলে জিতবেন কি করে? দেখুন, সন্ত্রাস শেষ, মানে একটা অন্যায়ের শেষ আছে। তো আমি মনে করি এবার টিএমসির অন্যায়ের শেষ পর্যায়ে। অবশ্যই এবার এই লোকসভা ভোটে আমার মা বোনেরা, বাবারা ভোট দেবেই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কোনো বাধা রক্ষা করতে পারবে না, ওনারা যতই মানুষের উপর অত্যাচার করুক। মানে আপনি ভয় পাচ্ছেন না? এটা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, আপনারা ভয় পাচ্ছেন না? অবশ্যই ভয় পাচ্ছেন না। ভোটটা দিতে দেবে না, হয়তো আপনাকে হয়তো গাড়ি থেকে নামতে দেবে না। ময়ূক, আপনাকে একটা কথা বলি, এটা একটা নতুন অবশ্যই টিএমসির ভোট বাক্স এবার শূন্যতে পরিণত হবে। কেননা টিএমসি যে মানুষের উপর অত্যাচার করেছে, সেই মানুষ বিচার করবে আজকের এই লোকসভা ভোটের বাক্সই। আপনি দেখে নেবেন আপনারা, আমি এখানে বসে বলছি, আজকের মানুষ যদি ঠিক হয়, মানুষ যদি এই অত্যাচারের জায়গাটা বুঝতে পারে না, পেরেছে, পারবে কি, ওনারা পেরেছে, আজকে পেরেছে বলে আজকের রাস্তায় লেগেছে, আন্দোলন করেছে, নিজেদের সম্মানের জন্য লড়ছে। এই লড়াইয়ের দাম আজকের ভোট বাক্সেই প্রমাণিত হবে। আমি বলছি আপনাদেরকে, দেখে নেবেন, টিএমসির গুন্ডা বাহিনীকে ভোট দেওয়া মানে শেখ শাহজাহানকে ফিরিয়ে নিয়ে আসা।
আমার রাজ্যে মা বোনেরা চাইবেন না যে শেখ শাহজাহান ফিরে আসুক, কোনো মতেই চাইবেন না। আর যে শেখ শাহজাহানের মাথার উপরে হাত দিয়ে আছে মুখ্যমন্ত্রী, নিজের সন্তানের মতো আগলে রাখা দরকার। যাদের ভোট লুট করছেন সেই সন্তানদের না করে দুর্নীতিগ্রস্ত একটা ক্রিমিনালকে হাত দিয়ে রেখেছে তার মাথায়, কেন রাখবে? ঠিক আজকে সেই শেখ শাহজাহানকে চোরা কারবার থেকে নিয়ে সমস্ত আমি নির্মল দত্তার কাছে যাব। আমি আচ্ছা, what she is claiming is absolutely correct. তার কারণ হচ্ছে যে অভিজিৎ বাবু 2014 যখন লড়েছিলেন 16% পেয়েছিলেন। পরের বার 2019-এ নিরঞ্জন রায় লড়েন, সেটা কিন্তু 33% হয়ে যায়। গ্রোথ বাড়ছে, গ্রোথটা বাড়ছে। এই ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির মধ্যে কিন্তু সাতগাছিয়া ছিল, জ্যোতিবাবুর কিন্তু কার্ভটার নাম ছিল 77-এর পর থেকে, বিজেপির কার্ভটা কিন্তু উঠছে। সুতরাং উনি যে খুব ফেলনা ক্যান্ডিডেট এটা যারা বলছে, মানে সিপিএমের পক্ষ, তারা 6%-এর বেশি ভোট পায় না, এবার হয়তো সেটাও পাবে না।